যদি জাতি স্বাধীনতা অর্জন করতে জানে, স্বাধীনতা রক্ষা করতে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু এই বছরই নয়, প্রত্যেক বছর ভারত এই বর্ষাকাল আসলে তাদের বাঁধগুলি খুলে দেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের বড় একটা অঞ্চল পানির নিচে তলিয়ে যায়, মানুষের জনজীবন ব্যাহত হয়ে যায়, অনেকেই প্রাণ হারায়, কেউ বাস্তুচ্যুত হয়, কেউ একদম সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এরকমভাবে ভারত প্রত্যেক বছর এই আচরণ করে আসছে। তাদের তৈরি বাঁধগুলির মধ্যে অন্যতম একটি বাঁধ হলো ফারাক্কা বাঁধ। আমরা ফারাক্কা বাঁধের কারণে প্রত্যেক বছরেই নানান কষ্টের শিকার হই। আজকে আমরা ফারাক্কা বাঁধ সম্পর্কে মাসিক আত-তাহরিকে প্রকাশিত বেশ পুরনো সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছিল ফারাক্কা বাঁধ সম্পর্কে। সেখানে দেখা হয়েছিল ফারাক্কা বাঁধ কেন নির্মাণ করা হলো এবং এর দ্বারা যেই উদ্দেশ্যে তারা নির্মাণ করেছিল সেই উদ্দেশ্য তারা হাসিল করতে পেরেছে কিনা, এবং বাংলাদেশের ও ভারতের উভয় দিকের মানুষ কি কি ক্ষতির সম্মুখীন হয়েছে এই বাঁধ নির্মাণ করার কারণে। আরও সেখানে দেখানো হয়েছিল যে বর্তমান সময়ে আমাদের করণীয় কি। আজকে আমরা সেই প্রবন্ধের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরণ বাঁধ ফারাক্কা। চলুন আমরা আগে জেনে নেই এই ফারাক্কা বাঁধ নির্মাণ করার কারণ কি। কলিকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করার জন্য 1974 সালে এই বাঁধ নির্মাণ করা হয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে। সেই সময়ে সে বাঁধটি চালু হয় 1975 সালে এসে। তৎকালীন বাংলাদেশের প্রধান এবং ভারতের প্রধান মুজিব ও ইন্দিরা উভয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। তারা ওয়াদা করে যে 41 দিন ফিডার ক্যানেল দিয়ে পানি হুগলি জেলায় নিয়ে গিয়ে ফেলবে এবং 41 দিন পর তারা এইটা আবার খুলে দেবে কিংবা অন্য কোনো সমাধানে তারা আসবে। কিন্তু 41 দিন পার হয়ে গেলেও তার কোনো সমাধান তারা দেয়নি। ওই রকমভাবেই তারা হুগলি নদীতে পানি ঢোকাতে থাকে। এবার আমরা জানি ফারাক্কা চুক্তি সম্পর্কে। 1972 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ একটি নদী কমিশন গঠিত হয়। পরবর্তী সময়ে 1974 সালে 16 মে মুজিব এবং ইন্দিরার একটি চুক্তি সম্পাদিত হয়। 1977 সালে এসে 5 বছর মেয়াদী একটি পানি আদান প্রদানের চুক্তি সম্পাদিত হয়। সেই 5 বছর মেয়াদী চুক্তির মধ্যে উল্লেখ ছিল এই রকম বিষয়গুলো যে ফারাক্কা পয়েন্ট শুকনো মৌসুমে বাংলাদেশ শতকরা 60% পানি পাবে। 2 নম্বর চুক্তি হলো 21 এপ্রিল থেকে শুকনো মৌসুমে প্রতি 10 দিনের সার্কেলে বাংলাদেশ পাবে 34,500 কিউসেক পানি এবং ভারত পাবে 20,500 কিউসেক পানি। 3 নম্বর শর্ত হলো বাংলাদেশ তার নির্ধারিত হিসাব শতকরা 80% নিচে কখনোই পাবে না। 1982 সালে 2 বছর মেয়াদী এবং 1985 সালে 3 বছর মেয়াদী পানি সম্পাদন চুক্তি সম্পাদিত হয়। এরপর 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে 30 বছরের পানি আদান প্রদানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে বলা হয়েছিল এ চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত 2 দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে এবং ভারত নদীটির পানি প্রবাহের মাত্রা গত 40 বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ 35,000 কিউসেক পানির নিশ্চয়তা পাবে। কিন্তু ভারত কখনোই এ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে পানি দেয়নি। ফারাক্কা বাঁধ এবং পানি দেওয়া না দেওয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই সময় একটি লং মার্চ করেছিলেন। আমরা সে সম্পর্কে জানি। ফারাক্কা বাঁধ নির্মাণের পর হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে তার আগে পানি থাকতো 65,000 কিউসেক, আর বাঁধ নির্মাণ করার পরে সেইখানে পানি ছিল 23,200 কিউসেক। এই বড় একটা ব্যবধান সেখানে তৈরি হয়। এই বিষয়গুলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভাবিয়ে তোলে, যার কারণে তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেন। ওই চিঠির উত্তরে ইন্দিরা গান্ধী এই পানি সম্পাদন পানি আদান প্রদানের উল্লেখযোগ্য কোনো সমাধান কিংবা তার চিঠির সদুত্তর তিনি ওই রকমভাবে দেননি, যার কারণে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন। 1976 সালের 16 মে এই লং মার্চ 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং লং মার্চে অংশগ্রহণকারী ব্যক্তিরা আসরের সালাত আদায় করেন।
এই দিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কানসাট উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন। তিনি সেইখানে পরিষ্কার ভাষায় বলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সার ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে ভারত সরকারকে বাধ্য করার জন্য আমাদের এই আন্দোলন। আমি জানি এখানেই শেষ নয়। ভারত সরকারের জানা উচিত বাংলাদেশিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। ফারাক্কার অশুভ প্রভাব। ফারাক্কার কারণে বাংলাদেশের এই রাজশাহী অঞ্চল সহ আরও কয়েকটি অঞ্চলে ব্যাপক রকম ক্ষতি সাধন হয়। আমরা সেগুলি একটু দেখার চেষ্টা করি। এই বাঁধ নির্মাণের কারণে রাজশাহী সহ উত্তরাঞ্চলের আরও বেশ কয়েকটি জেলা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। এইখানে বছরে 8 মাস পানি থাকে না এবং আবহাওয়াতেও ব্যাপক রকমের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন শীতকালে অতিরিক্ত শীত পড়ছে, আবার গ্রীষ্মকালে অতিরিক্ত গরম পড়ছে। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদী তার নব্যতা হারিয়েছে, ফলে রাজশাহী শহর থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। নদীর পলি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানি ক্রমে নিচে নেমে যাচ্ছে, ফলে শুষ্ক মৌসুমে চাষাবাদ করতে চাষিরা হিমশিম খাচ্ছে। এই ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে নদীতে পলি কমে গেছে, যার কারণে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। খুলনা অঞ্চলের কয়েকটি তথ্য দিলে ব্যাপারটি আরও পরিষ্কার হওয়া যাবে। ফারাক্কা পূর্বকালে খুলনায় সর্বোচ্চ লবণাক্ততার পরিমাণ ছিল 500 মাইক্রোমোস এবং ফারাক্কায় প্রবাহ প্রত্যাহারের ফলে খুলনার লবণাক্ততা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 29,500 মাইক্রোমোস। এই লবণাক্ততা খুলনার উত্তরে 280 কিলোমিটার পর্যন্ত উজানে সম্প্রসারিত হয়েছে। এই তথ্যগুলো আমরা জানলাম 2010 সালের। এই 24 সালে এসে তার অবস্থান কতটুকু নিজেরাই অনুমান করতে পারছি। সবচেয়ে বড় আরেকটি ক্ষতি হচ্ছে যে আমাদের এই লবণাক্ততা বৃদ্ধি হওয়ার কারণে মানুষ সুপেয় পানি পাচ্ছে না এবং স্বাদু পানিতে যে সমস্ত মাছগুলো চাষ করা হতো সেই সমস্ত মাছের পরিমাণ কমে গেছে। আপনি দৃষ্টি দিলেই বুঝতে পারবেন, আমরা একটা সময় যেই বহু প্রজাতির মাছ দেখতে পেতাম, খাওয়ার সুযোগ পেতাম, এখন কিন্তু ওই বৃহৎ প্রজাতির এবং অসংখ্য প্রজাতির মাছ আমরা এখন দেখতে পাই না। নদীর নব্যতা নষ্ট হয়েছে, নদীতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে পলি জমার সুযোগ পাচ্ছে না। এই সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের নদী, বাংলাদেশের এই উত্তরাঞ্চলের মানুষ এক মহাসংকটে পড়ে গেছে এই বাঁধ নির্মাণের কারণে। এইবার আমরা দেখার চেষ্টা করব এই বাঁধ নির্মাণের কারণে ভারতের কি কি ক্ষতি হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতেরও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এই বাঁধ নির্মাণের কারণে পলি জমে ফিডার ক্যানেল পূর্ণ, এর ফলে অতিরিক্ত পানিগুলো বন্যা হয়ে প্লাবিত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবং এই চিত্র প্রত্যেক বছরের। ফলে সেখানে ঘন ঘন আন্দোলন, ঘন ঘন মিটিং, মিছিল এগুলি দেখা দিচ্ছে। সব কিছু মিলিয়ে মানুষের যে ভোগান্তি, মানুষের যে কষ্ট, এগুলি প্রত্যেক বছর হচ্ছে এই বাঁধ নির্মাণের কারণে। সবচেয়ে বড় ক্ষতির মুখে ভারত পড়েছে এই দিক দিয়ে যে তাদের যে মেন উদ্দেশ্য ছিল কলিকাতা পোর্টকে সচল রাখার ব্যাপারটা এবং যেন সেখানে পলি না জমে, পানির নব্যতা সারা বছর থাকে, এই দিকটা কিন্তু সেই দিক দিয়ে ভারত সফল হতে পারেনি। উপরন্তু এই বাঁধ নির্মাণ করতে তারা যে অর্থ খরচ করেছে তার সঠিক উদ্দেশ্য তারা হাসিল করতে পারেনি। সব কিছু মিলিয়ে ভারতও এই বাঁধ দিয়ে প্রকৃতপক্ষে কোনোই উপকার গ্রহণ করতে পারেনি। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফারাক্কা বাঁধ কেন্দ্রিক আমাদের করণীয় কি। উজানের কোনো দেশের ভাটির দেশকে না জানিয়ে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার করা জাতিসংঘ কনভেনশন ও আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। অথচ ভারত প্রথম থেকেই এই ছলচাতুরির আশ্রয় নিয়ে বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এ কাজটি করে যাচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রথম যে কাজটি করতে হবে, ব্যাপক হারে জনসমর্থন তৈরি করতে হবে। জনগণের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, জনগণকে এই বিষয়ে বোঝাতে হবে, সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 2 নাম্বার, ফারাক্কার কারণে বাংলাদেশ এবং ভারতের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলি বিশ্বের দরবারে
উপস্থাপন করতে হবে এবং সেখান থেকেই সমাধানের প্রত্যাশা করতে হবে। বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার কেন্দ্রিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই দিকে বেশি নজরে দেওয়া প্রয়োজন হবে। চীন, ভারত, নেপাল এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে নদী সংক্রান্ত এবং পানি সংক্রান্ত চুক্তির বিষয়ে সরকারকে সজাগ হতে হবে এবং সবার সঙ্গেই পানি বন্টনের এই সমঝোতায় আসতে হবে। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ভারতকে চাপ প্রয়োগ করা যাতে ভারত তার নবপরিকল্পিত একতরফা আন্তঃনদী সংযোগ প্রকল্পের কাজ বাতিল করে। আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা জোরদার করা। মেকং নদী কমিশনের মতো বাংলাদেশেও একটি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেকং নদীর পানি কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনাম সুষ্ঠুভাবে বন্টন করে নিচ্ছে। ইউরোপের দানিউব নদীর পানি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 12টি দেশ ভোগ করছে। নীল নদের পানি ভোগ করছে মিশর, সুদান ও ইথিওপিয়া। এমনকি চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে সিন্ধু নদীর পানি ভারত ভোগ করছে 30 বছর আগ থেকে। এই অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। ভারত যেন সারা বছর পানির নব্যতা ঠিক রাখে, এই জন্য তাকে চাপ প্রয়োগ করতে হবে। গঙ্গা নদীর উপর ফারাক্কা ছাড়াও তিস্তা নদীর উপর গজলডোবা বাঁধ ভেঙে ফেলা ও সুরমা বরাকের উপর টিপাই মুখ বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য এক্ষুনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সরকারি ও বেসরকারি সকল প্রকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এগুলি ব্যাপক প্রচারের মাধ্যমে দেশীয় জনমত ও বিশ্ব জনমত গড়ে তোলা সবার আগে জরুরি। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম আমাদের করণীয় বর্তমান সময়ে কি হতে পারে। চলুন আমরা নতুন এই বাংলাদেশে নতুনভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। সবাই দেশপ্রেমে উজ্জীবিত হই এবং যেন এরকমভাবে প্রত্যেক বছর বন্যায় আমার আপনার ভাই তারা যেন না মারা যায়, যেন তাদের জানমাল কোনো ক্ষতির মুখে না পড়ে যায়। আমরা সেই চেষ্টাই করি এবং একসঙ্গে সবাই সামনের